Journalize the following transaction in the books of Gopal, a trader of Delhi. ঠিক আছে, তো গোপালের বইয়ে ফলোইং ট্রানজাকশন গুলো মানে ট্রানজাকশন গুলো দিয়েছে, জার্নাল করতে হবে। কটা দিয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ভালো অঙ্ক দিয়েছে, তো স্টার্ট করে দে। জার্নাল দাগটা কাটা, ঠিক আছে? জার্নাল দাগটা কাটা হয়ে গেছে, যেটা বলছি তো দেখ, একটা তোর বলছি 15 নম্বর অঙ্ক, 2019 সাল মে মাসের 1 তারিখ। কি বলছে? বলছে পারচেজ বিল্ডিং এন্ড ইস্যুড বাই চেক। তো শিখিয়েছিলাম তো, একটা বিল্ডিং পারচেজ করেছি, এবং বিল্ডিং পারচেজ করতে কত টাকা লাগছে? বিল্ডিং পারচেজ করতে 15 লাখ টাকা লাগছে, এবং এই 15 লাখ টাকা কিসের মাধ্যমে পেমেন্ট করেছি? চেকের মাধ্যমে পেমেন্ট করেছি। তাহলে জার্নাল কি হবে? বলতে বিল্ডিং টু ব্যাংক করে ফেল, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। আর তো বোঝানোর কিছু নেই, কারণ অনেকগুলোই ক্লাস করেছি, এগুলো তো বোঝানোর কিছু নেই। তবে ডাউট থাকলে জিজ্ঞাসা করো। 15 লাখ ন্যারেশন কি লিখতে হবে? দেখ ওখানে কি বলেছে, বলেছে পারচেজ বিল্ডিং এন্ড ইস্যুড বাই চেক। তো তাহলে কি লিখবি? বিং বিল্ডিং পারচেজ এন্ড ইস্যুড বাই চেক। যেই কথাটা লেখা আছে সেই কথাটাই লিখে দিবি। সুতরাং ন্যারেশনটা ঠিক লিখবি, যেটা লেগে সেটাই লেখ, কিন্তু গুছিয়ে লেখ। কি বললাম? ন্যারেশনটা বিং বিল্ডিং পারচেজ এন্ড ইস্যুড চেক হয়ে গেল। 10 তারিখ, একের পর 10 তারিখ বিল্ডিং কেনা হয়ে গেল। 10 তারিখ কি বলেছে? 10 তারিখ বলেছে পারচেজ মেশিনারি ফ্রম রেমসান, কমা দিয়ে চণ্ডীগড়। মানে রেমসান কোথাকার লোক জানিস তো? চণ্ডীগড়ের লোক। অন ক্রেডিট, মানে একটা মেশিন কেনা হয়েছে কার থেকে? রেমসানের থেকে কেনা হয়েছে, ধারে। তার মানে বল দেখি জার্নালটা কি হবে? এটা মেশিনারি কিনেছি ধারে। কার থেকে মেশিন কিনে? ধারে, রেমসানের থেকে। জার্নাল কি হবে? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রেমসান। একজন একজন করে অ্যানসার দেবে, তাহলে তিনজন যখন অ্যানসার দেবে, 3-4 জন, তাহলে কি সমস্যা হবে? কারোর কথাই শোনা যাবে, ঠিক আছে? মনে হবে যেন একটা চিৎকার হচ্ছে, আর কিছু শোনা যাবে না, একজন বলছে। তাহলে কি বললাম? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রেমসান অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রেমসান অ্যাকাউন্ট। একজন বল দেখি ন্যারেশন কি হতে পারে? মেশিনারি পারচেজ ফ্রম রেমসান, বিং মেশিনারি পারচেজ ফ্রম রেমসান 2 লাখ। 10 তারিখ হয়ে গেল। 10 তারিখের পর কত বলছে? 15 তারিখ। 15 তারিখ কি বলেছে? বলেছে বট ফার্নিচার ফ্রম হিং ট্রেডার্স দিল্লি ফর ক্যাশ। তার মানে আমরা একটা ফার্নিচার কিনেছি, মন দিয়ে শুনবি, একটা ফার্নিচার কিনেছি হিং ট্রেডার্স এর থেকে, কিন্তু ক্যাশে। তাহলে জার্নাল কি হবে? বল তাড়াতাড়ি। ফার্নিচার টু ক্যাশ। জার্নালে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 15 তারিখ। কত বলেছে? 10,000। 10,000 15 তারিখ হয়ে গেল। 15 তারিখের পর কত বলেছে? 20 তারিখ। 15 তারিখের পর বলেছে 20 তারিখ। 20 তারিখ কি বলেছে? বলেছে বট কম্পিউটার ফ্রম এইচপি লিমিটেড নয়ডা। নয়ডা কোথায় জানিস? কোন ইউপিতে আছে? নয়ডা ইউপিতে, ঠিক আছে? তো বলছে কম্পিউটার কেনা হয়েছে এইচপি লিমিটেড থেকে, নয়ডা, ঠিক আছে? এন্ড অ্যামাউন্ট পেড বাই ইন্টারনেট ট্রান্সফার। ভালো করে শোন, মানে আমি এইচপি লিমিটেড থেকে কম্পিউটার কিনেছি। আচ্ছা, কম্পিউটার কিনলে জার্নাল কি হবে? কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? কার থেকে কিনেছি? আচ্ছা, প্রথমেই কোশ্চেন করে দেখতে হবে যে আমি যে কম্পিউটার কিনেছি ক্যাশে কিনেছি নাকি বাকিতে কিনেছি, তাই তো? প্রথমে বুঝতে হবে ক্যাশে না বাকিতে। স্যার কম্পিউটার তো কিনেছেন, এটা ঠিক, কিন্তু কিসে কিনেছেন? ক্যাশে কিনেছি। কি করে বললাম ক্যাশে কিনেছি? কারণ আমি সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে টাকা পেয়েছি। ইন্টারনেটের মাধ্যমে মানে গেলাম নয়ডার ওই দোকানটা, চলে গেলাম এইচপি সেন্টারে, চলে গেলাম, কি কার থেকে কিনেছি দেখ, এইচপি লিমিটেডে চলে গেলাম। তো আমি বললাম ফোন পে এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারি,
গুগল পে তো পেমেন্ট করতে পারি, অ্যামাজন পে তো টাকা পেমেন্ট করতে পারি, পেটিএম এ টাকা পেমেন্ট করতে পারি, বা ইউপিআই আইডি এখন তো কিউআর কোড দিয়ে স্ক্যান করা যায়, ওখান দিয়েও টাকা পেমেন্ট করতে পারি। এছাড়া কিভাবে টাকা পেমেন্ট করতে পারি? ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারি, অনেক উপায় আছে। আচ্ছা, এই যে যতগুলো ভাবে টাকা পেমেন্ট করলাম, সঙ্গে সঙ্গে কি দোকানদার হাতে ক্যাশ টাকা পাবে? কোথায় যাবে? ওর ব্যাংকে জমবে। তো মোটামুটি বোঝা গেল জার্নালটা কি হবে, ঘাবড়ানোর কিছু নেই, কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, বুঝতে পারলি তো? তো দেখে হয়তো ঘাবড়ে যাবি, বাবা কি বলেছে ইন্টারনেট ট্রান্সফার আবার কি হবে, বুঝতে পারলি? তোদের বইতে আমি একটাও পাইনি ইন্টারনেট ট্রান্সফার, সিবিএসসি বা আইএসসি বোর্ডের বই ওদের বইতে পেয়ে গেল। তাহলে বুঝতে পারলি এরকম থাকতে পারে, কারণ এখন তো জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন তো সবাই তো ক্যাশের মাধ্যমে টাকা পেমেন্ট নাও করতে পারে। তুই এখন কোনো দোকানে কিছু কিনতে গেলে দেখি স্যার ফোন পেতে পেমেন্ট করে দিচ্ছি, করছি না, তাহলে ওটা ট্রানজাকশনটা কিসে হবে? ব্যাংকে হবে। তুই ভাব না, তুই একটা দোকানে চলে গেছিস, একটা ধর ডায়মন্ড প্লাজায় চলে গেছিস, ধর সাপোজ ধর বিগ বাজার থেকে কিছু কিনবি, তুই বললি আমি অনলাইন পেমেন্ট করবো। তো অনলাইন পেমেন্ট করলে কি হবে? তোর ব্যাংকের থেকে টাকা কমবে, ওর ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে, বুঝতে পারলি ব্যাপারটা? সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, এরকম এন্ট্রি পাবি, এরকম যদি এন্ট্রি পাস, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? বোঝা গেল তো? তো এখানে ইন্টারনেট ট্রান্সফার দিয়ে যে কোনো জায়গায় দিয়ে দিল ইউপিআই আইডি, ইউপিআই মানে পেমেন্ট হয়ে যাবে, কি ব্যাংক কি হবে? তো এইগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি জানি না, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে জার্নাল কি হলো বল? কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ওই গেল। বোঝা যাচ্ছে? তোরা করিস তো, বল না এই আইটেম করিস তো, এরকম জিনিস করিস তো, হয়তো তো না হওয়ার কিছুই নেই। কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, এই যেমন দেখ না, আমি আমার বাড়ির ইলেকট্রিক বিল এখন সবাই অনলাইনে পেমেন্ট করে, বুঝতে পারছিস? অনলাইনে পেমেন্ট করে। আগে কি করতো মানুষ? সেই অফিসে গিয়ে টাকা দিয়ে আসতো, তাই না? ক্যাশ টাকা দিয়ে আসতো, কিন্তু এখন তো অনলাইন পেমেন্ট হয়ে যায়। তো অনলাইন মানে কি ব্যাংকের সঙ্গে কাটাকাটি হবে। কত টাকা বল? 50,000 টাকা। বা হেভি কম্পিউটার তো 50,000 টাকা কম্পিউটার নেই, ভালোই হবে কম্পিউটারটা। 20 তারিখের পর কত তারিখ বলেছে? ওটা ব্যাংক লিখি না, 20 তারিখের পর কত তারিখ বলেছে বল? 21 তারিখ। কি কিনেছে এবার? মেশিন কিনেছে? না না না, মেশিন তো কিনেই নিয়েছে আগে। আরে মেশিন তো আগেই কিনেছে। মেশিন কত তারিখে কিনেছিল বল? মেশিন 10 তারিখ কিনেছিল। 21 তারিখ কি বলেছে? 21 তারিখ কিন্তু মেশিন কিনেনি, মেশিনটা ইনস্টল করেছে। আরে তুই তোর বাড়িতে না আগস্ট মাসের 1 তারিখে এসি কিনে নিয়ে এসেছিস, গরম আগস্ট মাসের 1 তারিখে এসি কিনে নিয়ে, তো এসি কিনে নিয়ে আসলে কি তোর এসির হাওয়া খেতে পারবি? কি করতে হবে? সেটাকে লাগাতে হবে, ইনস্টল করতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত ইনস্টল করবি ততক্ষণ পর্যন্ত কি তুই এসির হাওয়া খেতে পারবি বল? তুই বাড়িতে নরমাল ভাবে এসি বাদ, তুই একটা বাড়িতে একটা ফ্যান কিনে এনেছিস, তো মিস্ত্রি দিয়ে ফ্যানটা না লাগাস, ফ্যানের হাওয়া খেতে পারবি? এটাকে বলে ইনস্টল। তো তুই কত তারিখে মেশিন কিনেছিস? 10 তারিখে মেশিন কিনে 21 তারিখে মেশিনটা ইনস্টল করছিস। আমি আগের দিন শিখিয়েছিলাম, আগে অনেকবার বলেছিলাম, মেশিন ইনস্টল করার আগে, অর্থাৎ তুই ভালো কথা বলি, একটা মেশিন দিয়ে বলছি না, ধর এসির কথা বলি, আমি ধর একটা এসি কিনে এনেছি, একটা হিতাচি এসি কিনে এনেছি, ধর 40,000 টাকা, ঠিক আছে? কবে কিনেছি? 1 তারিখে এসি কিনেছি 40,000 টাকা, ঠিক আছে? কিন্তু 1 তারিখে যখন 40,000 টাকা দিয়ে এসি কিনে আনলাম, তা ওই অবস্থায় কি এসির হাওয়া খেতে পারবো? স্যার এসি তো খাটের তলে পড়ে আছে, এসি কি করে হাওয়া খেতে? তাহলে এসিটা লাগাতে হবে। অর্থাৎ আমি বলছি এসির মানে একদম গল্প বলছি, এসির হাওয়া গায়ে লাগার আগে পর্যন্ত, এসির হাওয়া গায়ে লাগা আগে পর্যন্ত যত খরচ হবে এসির পেছনে, তাকে বলা হয় এসির খরচ। বোঝা গেল কি বললাম? যেমন ধর আমি একটা কম্পিউটার কিনেছি 50,000 টাকা দিয়ে, দোকান দিয়ে কিনে এনেছি, কিন্তু কম্পিউটারকে ইনস্টল করতে হবে। কম্পিউটার যখন ওর ভিতরে মানে কি হয়, ওএস অপারেটিং সফটওয়্যার লাগাতে হয়, যতক্ষণ না পর্যন্ত ওএস ইনস্টল করা হবে ততক্ষণ কম্পিউটার চলবেই না। তো ধর যে ওটা ইনস্টল করে দেবে সে বলে আমাকে 1000 টাকা বা 2000 টাকা দিতে হবে, তাহলে কম্পিউটারের খরচ কত ধরবো? 52,000 টাকা ধরবো। আমার কথাগুলো বুঝতে পারছিস কাকে বলে? কোনো একটা পার্টিকুলার যে কোনো জিনিস, এই যেমন দেখ না, সাপোজ ধর অনেকে ফ্ল্যাট কেনে, একটা ফ্ল্যাট কিনলো 20 লাখ 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনলো, তারপর ফ্ল্যাট কিনলো, তারপরেও ফ্ল্যাট কেনার পর কিছু খরচ করতে হয়। ভিতরে ধর ফ্ল্যাটে রং করা থেকে শুরু করে, মানে এখনো কিন্তু ঘরে ঢোকেনি, রং করবে, ঠিক আছে? তো কিছু ফার্নিচার লাগাবে, পুরো ডেকোরেশন করবে, ওর জন্য ধর আরো 4-5 লাখ টাকা খরচ হবে। তখন আমি বলবো কি না, ফ্ল্যাটের খরচ 30 লাখ টাকা। অর্থাৎ তুই পার্টিকুলার ওই জিনিসটা ব্যবহার করার আগে যত খরচ হবে, আমি যদি একটা ফোন কিনি, ফোন ব্যবহার করার আগে যত খরচ, তখন তাকে সবগুলো বলে ক্যাপিটাল খরচ। অ্যাকচুয়ালি খরচ তো দু রকমের হয়, একটা ক্যাপিটাল, একটা রেভিনিউ। ক্যাপিটাল খরচ কাকে বলে? মেশিনের যদি উদাহরণ দিই, মেশিনটা ইউজ করার আগে যত খরচ হবে সব তাকে বলে ক্যাপিটাল খরচ। তাহলে রেভিনিউ খরচ কোনটা? মেশিনটা ইউজ করার পর যদি কোনো খরচ হয়। স্যার মেশিন ইউজ করার পর আবার কি খরচ হবে? আরে তুই এসি ইউজ করা আরম্ভ করলি, এসি ইউজ করা আরম্ভ করলে তারপরে কোনো খরচ হতে পারে না? স্যার কেমন খরচ একটু উদাহরণ দিই। আরে প্রতি বছর সার্ভিসিং করাতে হয়, জানিস? প্রতি বছর সার্ভিসিং করাতে হয়, তো সার্ভিসিং করাতে সে 500-600 টাকা এসে নিয়ে যাবে।
বা এসি কিছু খারাপ হলো, বুঝতে পারছিস? তার মানে ক্যাপিটাল আর রেভিনিউ ডিফারেন্স বুঝতে পারছিস? আমার কথাটা বলছি কিন্তু ভালো করে, কারণ পরবর্তী যখন রেক্টিফিকেশন করবো তখন কাজে লাগবে। ক্যাপিটাল খরচ আর রেভিনিউ খরচ আমি উদাহরণ দিলাম, তাহলে কি বুঝতে পারলি? কি বুঝতে পারলি? স্যার আপনি এটাই বললেন যে মেশিনের কথা যদি বলে, মেশিন ইউজ করা আগে পর্যন্ত যত টাকা খরচ হবে সব মেশিনের খরচ। মেশিন কিনেছি কত তারিখে? 10 তারিখে। 10 তারিখে 2 লাখ টাকা কিনেছি, এটা তুই বলে দিন স্যার ক্যাপিটাল খরচ। কিন্তু মেশিন কি এখনো ইনস্টল করেছি? না। কবে ইনস্টল করি? 21 তারিখ। তাহলে 21 তারিখ যে খরচটা করলাম ওটাও তো মেশিনেরই খরচ। এবার ধর 22 তারিখে ধর একটা 21 তারিখ মেশিন ইউজ করা হয়ে গেল, মানে সরি মেশিন ইনস্টল করা হয়ে গেল, 22 তারিখ থেকে মেশিন ইউজ করা আরম্ভ করে দিলাম। ধর 23 তারিখে ধর একটা খরচ হলো, মেশিনে ধর কিছু একটা খারাপ হলো, তাহলে ওটাকে কিন্তু তোর মেশিনের খরচ ধরা যাবে, অর্থাৎ ওটাকে ক্যাপিটাল খরচ ধরা, ওটাকে রেভিনিউ খরচ ধরা যাবে। বোঝা গেল ক্যাপিটাল খরচ কোনটা, রেভিনিউ খরচ কোনটা? তাহলে আমি পরে আবার লিখিয়ে দেবো ক্যাপিটাল খরচ রেভিনিউ খরচটা কি। দেখো কোনো পার্টিকুলার অ্যাসেট বা যাই হোক, মানে যেই জিনিসটা ব্যবহার করব সেই ব্যবহার করার আগে পর্যন্ত যত টাকা খরচ করব সব মেশিনের খরচ বা বলতে হয় ক্যাপিটাল খরচ। ক্যাপিটাল খরচ কাকে বলে আর রেভিনিউ খরচ কাকে বলে, জিনিসটা মাথায় রাখতে হবে। তোরা তো এতদিন শুনেছিস ক্যাপিটাল খরচ বলতে তুই অ্যাসেটকেই বুঝাস, তাই তো? অ্যাসেটকেই আমরা ক্যাপিটাল খরচ বলি, ঠিক আছে তো? আর রেভিনিউ খরচ কাকে বলেছিলাম? খরচ, এক্সপেন্সেসকে বলা হয় রেভিনিউ খরচ, তাই তো? তো সুতরাং মাথায় রাখতে হবে যেই টপিকটা বলি সেই টপিকটা কি বলতে চেয়েছি। যেমন বলি স্যার একটা মেশিন কিনেছি, মেশিন তো আমরা বহু বছর ব্যবহার করতে হবে, তাই তো মেশিন অ্যাসেট। কিন্তু মেশিন কি এখনো ইউজ করা আরম্ভ করেছে? এখানে ইউজ এর প্রশ্নটা ভাইটাল, ইউজটা ভাইটাল। মেশিন কি ইউজ করা আরম্ভ করেছে? না, মেশিন ইউজ করা আরম্ভ করেনি, ঠিক আছে? মেশিন ইউজ করা আগে পর্যন্ত যত খরচ সব করাকে বলা হবে মেশিনের খরচ, মানে ক্যাপিটাল খরচ। স্যার মেশিন ইউজ করার পরের কোনো খরচ হলে এটা রেভিনিউ খরচ। তো সুতরাং মেশিন হলেই ক্যাপিটাল না, মেশিন হলেই ক্যাপিটাল খরচ না, মেশিনের সময় কখনো রেভিনিউ খরচও হতে পারে। জিনিসগুলো বুঝতে পারছি, বুঝতে পারছিস তো কি বলছি? যত অঙ্ক করবি এরপরে যখন আমরা রেক্টিফিকেশন যখন একটা চ্যাপ্টার শিখবো তখন দেখবি এই জিনিসটা খুব প্রবলেম তৈরি হবে, প্রবলেম তৈরি হবে। তো এই বলে জার্নালটা কি হবে বল? তাহলে বুঝেছিস তো? স্যার মেশিন ইনস্টল করছি, এটা কিসের খরচ ফেলা হবে বল? বল আমাকে বল। মেশিন, এটা ক্যাপিটাল খরচ। ক্যাপিটাল খরচে জার্নাল কি হয়? ক্যাপিটাল খরচে জার্নাল কি হয় বলতে পারবি? এটা ক্যাপিটাল খরচ, এটা ক্যাপিটাল খরচ। ক্যাপিটাল খরচে জার্নাল কি হবে? দেখ আবার বলছি শোন, মেশিন ইউজ করার আগে পর্যন্ত যত টাকা খরচ হবে সব মেশিনের খরচ ধরা হবে। তাহলে মেশিনের খরচ মানে কি? মেশিনের খরচ বাড়ছে না, মেশিন বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে মেশিনকে বাড়াতে গেলে কি ডেবিট করতে হবে? মেশিন এখন ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, বুঝে গেল কি বললাম? দেখ আমি অনেকক্ষণ ধরে টাইম নিয়ে বোঝালাম, তুই বুঝতে পারছিস। 21 তারিখ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 2500। তাহলে এবার তোকে একটা মানে একটা নরমাল উদাহরণ দিয়ে তুই বুঝতে পারিস। ধর আমি বা তুই বাইরে একটা এসি কিনে নিয়েছিস, 10 তারিখে একটা এসি কিনে নিয়েছিস, ঠিক আছে? 50,000 টাকা দিয়ে এসি কিনে নিয়েছিস, শুনেছিস? 10 তারিখে ধর একটা 50,000 টাকা দিয়ে এসি কিনে নিয়েছিস, কিন্তু এসি যতদিন না পর্যন্ত তুই ইনস্টল করবি ততদিন পর্যন্ত তুই এসির হাওয়া খেতে পারবি না। তাহলে বোঝা গেল তো? তাহলে এসির হাওয়া কবে খেতে পারবি? স্যার এসি যবে থেকে আমি চালাবো, তো চালাতে গেলে কি করতে হবে? এসি ইনস্টল করতে হবে। তুই 50,000 টাকা অলরেডি এসির ভিতরে খরচ করে দিয়েছিস, যে ইনস্টল করে দেবে সেটা 2,000 টাকা বলেছে আমি নেব। এখন তোকে যদি কেউ প্রশ্ন করে তোমার এসির দাম কত, এসির খরচ কত, তার মানে তোকে বলতে হবে এসি, তুই যদি বলিস 50,000 টাকা, অনেকেই বলবি আমার এসি কিনতে গেলে 50,000 টাকা, না তুই এসির দাম কত বলবি? এসির দাম বলি 52,000 টাকা। এসির দাম তুই বলি 52,000 টাকা, তাই তো? কি বললাম বোঝা গেল তো? এসির দাম কত বলবি? 52,000 টাকা। কেন 52,000 টাকা বলবো? কারণ এসি আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে এসিটা ব্যবহার করার আগে পর্যন্ত যত খরচ হবে। তুই বল এসি যবে ব্যবহার করলি তার আগে কত টাকা খরচ করেছিস? 50 না 52? 52। তুই না স্যার আমি 50,000 টাকা দিয়ে কিনছি, এসির খরচ 50,000 টাকা, তাহলে তো ইনস্টল না করে তুই এসি হাওয়া খেতে পারবি না। এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। বুঝে গেল কি বললাম? তুই একটা নরমাল ভাবে তুই একটা কম্পিউটার কিনেছিস, কম্পিউটার কেনার পর তোকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। তুই একটা চাকরি থেকে কম্পিউটার কিনে নিয়ে আসলি, যতক্ষণ না ইনস্টল করা হবে তুই কম্পিউটার চালাতেই পারবি না, কোনোদিন চলবেই না, কম্পিউটার ওপেনই হবে না, ঠিক আছে তো? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে ইনস্টল করে দেবে সে বললো আমাকে 2,000 টাকা দিতে হবে। তো তুই কম্পিউটার খরচ কত বলবি? ধর 30,000 টাকা কম্পিউটার কিনে যাবে, 2,000 টাকা যোগ করে বলবি 32,000 টাকা। এই জিনিসটা মাথায় রাখতে, তাহলে বোঝা গেল তো? যেমন এখানেও তাই মেশিনের খরচ বেড়ে গেছে, জিনিসটা বোঝা গেল কি বললাম? এটা অনেকে ভুল করে, এই জায়গাটা অনেকে ভুল করতে পারে, এই জায়গাটা বলে দিলাম। তার মানে কি বলবি? মেশিন ইনস্টল যদি বলে দেয় ইনস্টলেশন অফ মেশিনারি, মেশিন ইনস্টল করার জন্য তোমার 2,500 টাকা লেগেছে, তাহলে স্যার এটা মেশিনের খরচ, এটা মেশিনের খরচ।
তা মেশিনের খরচ বাড়ছে না কমছে? বাড়ছে। মেশিনকে বাড়াতে হবে, পেমেন্ট কিসে করবো? বোঝা গেল তো? তারপর লাস্ট বলেছে 25 তারিখ, বলছে ব্রিক্স সিমেন্ট, নাম তো শুনেছিস? ব্রিক সিমেন্ট জানিস স্যার? ব্রিক সিমেন্ট নাম তো শুনেছিস? বলে স্যার এগুলো বাড়ি ঘর করতে লাগে, কি লাগে না? ব্রিক্স সিমেন্ট ফর রুপিস 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকার ব্রিক্স আর সিমেন্ট কিনেছিস, মন দিয়ে শুনবি কিন্তু, আমি আনসার জানতে চাইছি না। তাহলে টিম্বার, টিম্বার মানে কাঠ কিনেছিস কত টাকা? 2 লাখ টাকা। কিছু টিম্বার কিনেছিস, ব্রিক সিমেন্ট টিম্বার এগুলো কিনেছিস, টোটাল কত টাকা খরচ করলি বল? 1.5 লাখ আর 2 লাখ টাকা মিলিয়ে টোটাল কত খরচ করলি? 3.5 লাখ টাকা খরচ করেছিস। আচ্ছা এগুলো তুই কেন কিনেছিস? পাশেই বলছে, লাইন বলেছে পর, কেন কিনেছিস? বলছে স্যার ফর দ্য কনস্ট্রাকশন অফ বিল্ডিং, মানে আমি আমার বাড়িতে সাপোজ ধর তোদের নিয়ে বাড়ি আছে, তোরা যদি এখন বাড়িটা পুরো ভেঙে যদি নতুন করে বাড়ি তৈরি করিস, তাহলে কি কিনতে হবে? নিজেই তৈরি করবি, তোরা প্রমোটারকে দিবি না। তোরা বলে না আমার বাড়িতে আমি থাকবো, আমি নিজে করবো, আমি মিস্ত্রি দিয়ে তৈরি করবো। তাহলে কি করতে হবে? স্যার ইট কিনতে হবে, বালি কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, রড মানে আয়রন কিনতে হবে, ঠিক আছে তো? তারপর হচ্ছে তোর কি কিনতে হবে? তোর কাঠ কিনতে হবে। এই জিনিসগুলোর জন্য তো অনেক টাকা খরচ লাগবে। সাপোজ 3.5 লাখ টাকা এই জিনিসগুলো কিনবি, এটাকে কিসের খরচ বলবি? ভালো করে বোঝ। এইটা জার্নাল কি হতে পারে? হ্যাঁ না, ক্যাপিটাল খরচ তো বলবো। আমি কি বলতে পারি এটা এটা হচ্ছে আমার বিল্ডিং এর খরচ? বুঝতে পারছিস? এটা কমন জিনিস। ধর তুই একটা তোর বাড়ি তৈরি করতে তোর 5 লাখ টাকা লাগবে, তাই তো? তুই এখন তুই বলিস স্যার আমি সিমেন্ট কিনেছি, সিমেন্ট অ্যাকাউন্ট ডেবিট করুন। আপনি টিম্বার কিনেছেন, টিম্বার অ্যাকাউন্ট ডেবিট করুন। আপনি ব্রিক্স কিনেছেন, ব্রিক্স অ্যাকাউন্ট ডেবিট। এরকম কোনো হয়? ভালো করে শোন। এই যে বাড়ি তৈরি করতে গেলে আমার কি লাগে? স্যার কাঁচা মাল লাগে। ভালো করে মন দিয়ে শুনছিস? বাড়ি তৈরি করতে গেলে কি লাগে? দেখিস রাস্তাঘাটে বাড়ি তৈরি হচ্ছে অনেক, কি লাগে এগুলো? এই যে ইট বালি সিমেন্ট এগুলোকে কি বলে? কাঁচা মাল বলে। এগুলো কাঁচা মাল বলে, ঠিক আছে? আমি প্রথমে বেসিক কনসেপ্ট শিখিয়েছিলাম। আমি বলেছিলাম পারচেজ কাকে বলে, বলেছিলাম তো পারচেজ। আমি দেখ পারচেজ দু রকমের হয়। আমি কোনো রেডিমেড গুডস কিনে নিয়ে আসি, আমি গুডস কিনে নিয়ে মার্কেটে বেচতে পারি, বা এমনও হতে পারে আমি কাঁচা মাল কিনে কাঁচা মালটা থেকে মালটা তৈরি করলাম তারপর বেচলাম, এটাও তো হতে পারে। তার মানে এখানে আমি সিমেন্ট কিনেছি, তারপর টিম্বার কিনেছি, ব্রিক্স কিনেছি, এগুলো কি আমার কাঁচা মাল? কাঁচা মাল কিনলে জার্নাল কি হয় বলতে পারবি? কাঁচা মাল কিনলে জার্নাল কি হয়? কাঁচা মাল কিনলে জার্নাল হয় একই, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করে আসে। বুঝতে পারলি তো? কাঁচা মাল কিনলে জার্নাল হয়, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করে আসে। আমার কথাটা মন দিয়ে শোন, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা কর, ভালো করে বোঝার চেষ্টা কর। এবার আমি মার্কার পেন তৈরি করছি, আমি মার্কার পেন তৈরি করছি। আমার দোকানটা কিসের? মার্কার পেনের দোকান। আমার ফ্যাক্টরি আছে মার্কার পেন, যেখানে মার্কার পেন তৈরি হবে। মার্কার পেন তৈরি করে তারপর মার্কার পেন গুলো বেচবো, আমার দোকানে পাঠাবো। তা মার্কার পেন তৈরি করতে কাঁচামাল কিনতে হবে। তা কাঁচামালের জার্নালটা কি হবে? যার যে কাঁচামাল লাগবে স্যার বলতে হবে আপনার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করতে আসে। আমি দুটো উদাহরণ দিচ্ছি, দেখ দুটো উদাহরণ দিচ্ছি। সাপোজ ধর আমি মার্কার পেন এক্স এর থেকে কিনে নিয়েছি, এক্স এর থেকে কিনে নিয়েছি, মানে কি এক্স মার্কার পেন তৈরি করবে, এক্স মার্কার পেন তৈরি করবে, ওর থেকে কিনে নিয়ে বেচবে। এই ক্ষেত্রেও জার্নাল হয় পারচেজ টু ক্যাশ। এটা কেমন বিজনেস? বিজনেস আমাদের দু রকমের হয়, একটা ট্রেডিং বিজনেস, একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস। আচ্ছা ট্রেডিং বিজনেস আর ম্যানুফ্যাকচারিং বিজনেস বুঝিস কাকে বলে? ট্রেডিং কাকে বলে? ট্রেডিং বিজনেস মানে এই যে আমাদের বাড়ির আশেপাশে সমস্ত মুদিখানা দোকানগুলো দেখছি, যে কোনো দোকান, কেউ দেখবি মাল কিনে নিয়ে এসে বেচে। আচ্ছা শাড়ির দোকান দেখেছিস? শাড়ির দোকান দেখেছিস তো? তো এখানে কি কোনো দোকান থেকেই শাড়ি তৈরি করে, তাই তো? ওরা শাড়ি কিনে এনে গেছে, এটাকে বলে ট্রেডিং বিজনেস। এবার হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেস কাকে বলে? কেউ দেখবি শাড়ি তৈরি করছে, হ্যাঁ ঠিক আছে, কেউ তো শাড়ি তৈরি করছে, তৈরি করে ওরা নিজেরাই বেচছে, এটাকে বলে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং কাকে বলে বোঝা গেল? ম্যানুফ্যাকচারিং কাকে বলে? এই দেখবি আমার পাড়ায় দেখবি অনেক মিষ্টির দোকান, আমার পাড়ায় দেখবি অনেক গেঞ্জির কারখানা আছে, ঠিক আছে তো? তার মানে কি ওরা নিজেরা তৈরি করে ওরাই মার্কেটে বেচছে, এটাকে বলে ম্যানুফ্যাকচারিং। এবার ধর ও ধর গেঞ্জি তৈরি করলো, ওর থেকে বললাম দাও আমাকে, আমি গেঞ্জিগুলো ওর থেকে কিনে নিলাম, কিনে নিয়ে আমি বেচলাম, আমার হলো ট্রেডিং। তো ট্রেডিং আর ম্যানুফ্যাকচারিং তখন তো বুঝতে পারছিস? তার মানে তো ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে তুমি যদি কাঁচামাল কিনবে, কেন কাঁচামাল কিনবো? মালটাকে তৈরি করার জন্য, তারপর মার্কেটে বেচবে, জার্নাল হয় পারচেজ টু ক্যাশ। এখানে আমি কি কিনেছি? ইট কিনেছি, বালি কিনেছি, সিমেন্ট কিনেছি, টিম্বার কিনেছি, ঠিক আছে, ব্রিক্স কিনেছি, এই সমস্ত জিনিস কিনেছি, ঠিক আছে? 3.5 লাখ টাকা জিনিস কিনেছি। আচ্ছা এই জিনিসগুলো কিনলাম কেন কিনলাম? ভালো করে বোঝ আস্তে আস্তে। হ্যাঁ বাড়ি তৈরি করার জন্য কিনেছি। আচ্ছা বাড়িটা তৈরি করবো, সেই বাড়িটাকে আমি কাউকে বেচবো নাকি নিজে থাকবো? নিজে থাকবো, নিজে থাকবো। তাহলে এটাকে কি আমি পারচেজ টু ক্যাশ বলতে পারি? এটা যদি প্রমোটার যদি কেনে, প্রমোটার যদি ইট বালি সিমেন্ট এগুলো কিনে, ও বলে পারচেজ টু ক্যাশ। কেন? ও বাড়িটাকে কি করবে? বেচবে। শিখেছিলাম তো রিসেল, রিসেল বলে একটা কথা শিখেছিলাম। আমি বললাম তুমি যেই জিনিসটা কিনবে সেই জিনিস তুমি যদি বেচার জন্য যদি কেনো তাহলে সেটা পারচেজ হয়ে যাবে। আমি কি এটা বেচার জন্য কিনবো না স্যার, আপনি তো ব্যবহার করার জন্য কিনবেন, তাহলে এটাকে কি বলতে পারি? এটাকে অ্যাসেট বলতে পারি।
তাহলে জার্নাল বলতে পারে বিল্ডিং টু ক্যাশ। বল মাথায় ঢুকলো জিনিসটা কেন? এখন তোর মনে অনেক কোশ্চেন থাকতে পারতো, আমি যদি ভালো করে না বাকি বলি স্যার সিমেন্ট টু ক্যাশ কেন হলো না, টিম্বার টু ক্যাশ কেন হলো না, এগুলো বলতে পারতি। কি বললাম বোঝা গেল? মাথায় ঢুকেছে ব্যাপারটা? এটাই হচ্ছে মেইন ফান্ডা ছিল। বা তোর বই আমি পাইনি, আমি বলে দিচ্ছি জার্নালটা কি হবে, বিল্ডিং টু, এটা ব্যাংকের মধ্যে পেমেন্ট হয়েছে না, বিল্ডিং টু ব্যাংক 25 তারিখ। কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, এটাই তোর পারচেজ টু ব্যাংক হয়ে যেতে পারতো। কখন হতে পারতো? যদি বলতো ফর রিসেল, যদি বলতো রিসেল বলে কথাটা লিখে দিত না, তার মানে তুই বুঝিয়ে দিই এটা পারচেজ টু ক্যাশ ব্যাংক হতো, বুঝতে পারলি তো? তো রিসেল তো বলেনি, বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখ কোন ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস। দুটো যোগ করে হচ্ছে 3.5 লাখ 3.5 লাখ। ক্লিয়ার? ম্যানেজমেন্ট যেটা আছে খুলে দিবি। এখানে কি কি কিনেছিস বল? তুই কি কি কিনেছিস? এই কি কিনেছিস বল? ব্রিক, ব্রিক কিনেছিস, সিমেন্ট কি টিম্বার কিনেছিস, তাহলে লিখবি ব্রিক সিমেন্ট এন্ড টিম্বার পারচেজ, তাই তো? কেন কিনেছিস? কেন কিনেছিস? ফর দা, বল ফর দা, কি লেখা আছে? ফর দা কনস্ট্রাকশন, ফর দা কনস্ট্রাকশন অফ বিল্ডিং। বেশ, এইটুকু লিখে দিবি। তা আমার প্রশ্ন ছিল এতগুলো অঙ্কের মধ্যে, মানে এই যে এইখানে যতগুলো পয়েন্ট ছিল তার মধ্যে বোঝানোর জিনিস ছিল কোনটা জানিস? বোঝানোর ছিল হচ্ছে এইটা আর এইটা, 21 আর 25। এই দুটো ক্লিয়ার হয়েছে কি হয়নি এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেয়। কারণ এই দুটো জিনিস পরবর্তী সময় তোকে কিন্তু চিন্তায় ফেলবে। হয়তো এখন হয়তো বুঝে গেলি, পরবর্তী সময় কিন্তু এগুলো খুব চিন্তায় ফেলবে। অনেক কোশ্চেন করবি তখন পরবর্তী সময়, এটা কেন হলো ওটা কেন হলো, কারণটা হচ্ছে এখন বলে দিলাম। বুঝে নে ভালো করে। 21-25 ক্লিয়ার হয়ে গেল? তো দেখ আজকে লাস্ট অঙ্ক করছি। কি বলছে? 16 নম্বর অঙ্কটা বলছে পাস জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফলোইং, ঠিক আছে? তো দেখ কি বলেছে, 1 নম্বর পয়েন্ট বলেছে ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভ। কি বলেছে? ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভ। তো এই জিনিসগুলো যে বেসিক অ্যাকাউন্টিংটা আমরা শিখিয়েছিলাম সেখানে পরিষ্কারভাবে বলা ছিল, এই জিনিসগুলো পুরো ভালো করে বোঝানো ছিল। তো ওই বেসিক অ্যাকাউন্টিং টার্মে সবকটা পয়েন্ট শিখিয়েছিলাম, মনে পড়ছে তো? আউটস্ট্যান্ডিং স্যালারি, প্রিপেড স্যালারি, তারপর অ্যাক্রুড, কত করে শিখেছিলাম তো? আউটস্ট্যান্ডিং, প্রিপেড, অ্যাক্রুড, তারপর হচ্ছে তোর রিসিভড ইন অ্যাডভান্স, প্রি রিসিভ যেটাকে বলে, এগুলো সব শিখিয়েছিলাম। ওই চারটে জিনিস যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই জার্নালটা করতে পারবে না। অনেক কনসেপ্ট, ওই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু এই অঙ্ক পারা যাবে। বলছে ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভ, মানে কি বলতে চেয়েছে? আমি যদি ইন্টারেস্ট থেকে একটু দূরে যাই, সাপোজ ধর আমি যদি বলি কথাটা চেঞ্জ করে বলি টিউশন ফিস ডিউ বাট নট রিসিভ, মানে টিউশন ফিস ডিউ বাট নট রিসিভ। টিউশন ফিস ডিউ মানে আমি স্টুডেন্টকে পড়িয়ে দিয়েছি। টিউশন ফিস ডিউ কখন বলে? আমি সাপোজ এই আগস্ট মাস, আগস্ট মাসের পড়াটা পড়িয়ে দিলাম, স্টুডেন্টকে পড়িয়ে দিলাম, আগস্ট মাস স্টুডেন্টকে পড়িয়ে দিলাম, তখন বলবো টিউশন ফিস ডিউ। আমি স্টুডেন্টের কাছে কখন মাইনাস যেতে পারি? পুরো মাস শেষ হলেই তো মাইনাস যেতে পারি, বুঝা গেল তো? মাস শেষ হলেই তো মাইনাস যেতে পারি। অর্থাৎ টিউশন ফিস ডিউ আমি যদি স্টুডেন্টকে পড়িয়ে দিই, বলবো আমার ইনকাম হয়েছে। তো এখানে কি বলতে চাইছে? টিউশন ফিস ডিউ বাট নট রিসিভ। আমি আগস্ট মাসে একটা স্টুডেন্ট, ওর মাইনা 1000 টাকা, আগস্ট মাসে আমি ওকে পড়িয়ে দিয়েছি। 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত আমি পুরো পড়িয়ে দিয়েছি। 31 তারিখ ওর কাছে মাইনা চাইছি। কোন দিন চাইবো মাইনা? 31 তারিখে চাইবো। কেন? আমি তো পড়িয়ে দিয়েছি তাই মাইনা দিয়েছি। তাহলে ইনকাম কাকে বলে? স্টুডেন্ট পড়ানোকে বলা হয় ইনকাম, ঠিক আছে তো? তাহলে টিউশন ফিস ডিউ হচ্ছে আমার এক ধরনের ইনকাম। কিন্তু সেই টাকাটা কি পেয়েছি? স্টুডেন্টের কাছে টাকা দিলাম, ও বললো স্যার কদিন পরে দেবো, মানে পরে দেবো, পরে টাকাটা দেবো। তার মানে কি এটা আমার কাছে কি অ্যাসেট? কি বুঝেছিলাম তো? মনে পড়ছে অ্যাসেট? এটা তো আমার অ্যাসেট। ওই মনে করার চেষ্টা কর, 4টে স্টুডেন্ট পড়তে এসছে আমার কাছে, 3 জন মাইনা দিয়ে দিয়েছিল, 4 জনকেই তো আমি এবছর পড়িয়েছিলাম। মনে পড়ছে ওই উদাহরণগুলো? 4 জনকেই আমি, 4টে স্টুডেন্টকে আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তখন পড়ানোর পর 4 জনের কাছে মাইনা দিয়েছি, 3 জন মাইনা দিয়েছে, 1 জন মাইনা দিতে পারি। ও বলছে স্যার পরের বছর টাকা দেবো। তো টাকাটা কি পেয়েছি? পাইনি। কবে পাবো? ফিউচারে পাবো। তোমার অ্যাসেট। তাহলে বোঝা যাচ্ছে জার্নালটা কি হবে? এখানে তাই বলেছে ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভ। তো ইন্টারেস্ট ডিউ হচ্ছে আমাদের ইনকাম, এটা হচ্ছে আমাদের ইনকাম। ইনকাম কি হয়? ইনকামকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তার মানে এখানে ইন্টারেস্টটা হয়ে যাবে ক্রেডিট, ঠিক আছে? ইন্টারেস্টটা ক্রেডিট হয়ে যাবে, বুঝতে পারলি তো? ইন্টারেস্ট হয়ে যাবে ক্রেডিট।
কিন্তু এই ইন্টারেস্টের টাকাটা কি আমি এখনো পেয়েছি? পাইনি। কবে পাবো? ফিউচারে পাবো। আর ফিউচারে যে জিনিসটা পাবো তাকে কি বলে? অ্যাসেট। তাহলে অ্যাসেট কে বাড়াতে গেলে কি করতে? ডেবিট করতে হয়। তাহলে এখানে অ্যাসেটটার নাম কি হলো বলতে পারবি? অ্যাসেটটার নাম কি? না না, অ্যাসেট কি করে ক্যাশ হলো? আমি কি টাকা পেয়েছি? টাকাটা ফিউচারে পাবো। এই অ্যাসেটটার নাম হচ্ছে অ্যাক্রুড অ্যাসেট, অ্যাক্রুড ইন্টারেস্ট। লেখ, জার্নাল লেখ, অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট। কত টাকা? 4000। দেখ তুই কি বললি, দেখ তুই যে ভুলটা বললি ভুলটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার ধর এই বছরের ইন্টারেস্ট 4000 টাকা, এই বছরটা শেষ হয়েছে, আমি 4000 টাকা ইন্টারেস্ট পাবো। কত টাকা পাবো ইন্টারেস্ট? 4000 টাকা পাবো। বছর শেষ হয়েছে, আমি 4000 টাকা ইন্টারেস্ট দিলাম। আমি কি বললাম? আমার তো ইন্টারেস্ট হয়ে গেছে, আমার ইন্টারেস্ট দাও, 4000 টাকা ইন্টারেস্ট দাও। কেন ছিলাম? মানে এটা আমার ইনকাম, ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট করতে 4000 টাকা ক্রেডিট করতে, বুঝা গেল তো? কিন্তু ও কি টাকাটা দিয়েছে? যাকে টাকা পায় সে কি টাকা দিয়েছে? টাকাটা কি রেখেছে? টাকাটা বাকি রেখেছে। ও বলেছে পরের বছর দেবো। এই টাকাটা আজ পাইনি, পরের বছর পাবো। তো পরের বছর পাবো এই টাকাটা, আমি যে জিনিসটা পাবো সেটা আমার কাছে অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। অ্যাসেট। তো অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে? ডেবিট করতে। এখানে অ্যাসেটটার নাম অ্যাক্রুড ইন্টারেস্ট, ঠিক আছে? এখানে অ্যাসেটটার নাম হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট, বুঝা গেল? অ্যাসেটটার নাম কি? অ্যাক্রুড ইন্টারেস্ট। স্যার কেন অ্যাক্রুড ইন্টারেস্ট? সাপোজ ধর আমি ধর কারোর কাছে টাকা পাবো, কারোর নাম এ বি সি ডি এরকম নাম হবে তো, তাহলে আমার কথাটা বুঝতে পারছিস না? ধর আমি 4000 টাকা কোনো একজন পার্টির কাছে পাবো, না পার্টির নাম ধর এর কাছে পাবো, তো এ তো আমার অ্যাসেট, তাহলে অ্যাসেটটার নাম হয়ে গেল এ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট। এরকম কি আমি একজনের কাছে টাকা পাবো? এরকম অনেক লোকের কাছে টাকা পাবো, তো এতজনের নাম লেখার জায়গায় কি বলা হয়? অ্যাক্রুড ইন্টারেস্ট। বুঝা গেল ব্যাপারটা? কি বললাম? শিখিয়েছিলাম জিনিসগুলো। তার মানে বেসিক অ্যাকাউন্টিং টার্মের এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো ভালো করে দেখতে হবে। কি কি পয়েন্ট ভালো করে দেখতে হবে? বারবার বলেছি, আউটস্ট্যান্ডিং স্যালারি খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? প্রিপেয়ার স্যালারি দেখতে হবে, তারপর যে অ্যাক্রুড দেখতে হবে, আর পিরিসিপিন অ্যাডভান্সটা দেখতে হবে। চারটি জিনিস দেখতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। নেক্সট বলেছে স্যালারিজ ডিউ টু স্টাফ। এদিক টাকা, এদিক টাকা শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। সাপোজ ধর জানুয়ারি মাস দিলাম, ঠিক আছে? কোম্পানির নাম কি? টাটা কোম্পানি। ভালো করে বোঝার চেষ্টা কর, এটা শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টাটা কোম্পানি, ঠিক আছে? টাটা কোম্পানিতে একজন এমপ্লয়ি কাজ করতে এসেছে, এমপ্লয়ির নাম ধর মিস্টার এক্স। মিস্টার এক্স পুরো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ অবধি কাজ করেছে। 31 দিন শিখিয়েছিলাম, বলেছিলাম তো, ওই ঘটনাটাই বলছি। 31 দিন কাজ করলো, কাজ করার পর কোম্পানি যে টাকা পয়সা দেয়, টাকা পয়সা যে দেয় তার কাছে আসলো, মালিকের কাছে এসে বললো আমি তোমার কোম্পানিতে 31 দিন কাজ করলাম, আমার পেমেন্টটা কত? কি বললাম? আমি তোমার কোম্পানিতে 31 দিন কাজ করলাম, তুমি আমাকে পেমেন্ট করো। তো তখন ক্যাশ বাক্স থেকে ক্যাশিয়ার টাকা বের করে দেবে। কত টাকা বের করেছে বল? কত টাকা? স্যার 25,000 টাকা। 25,000 সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, তো ওর প্রতি মাসে মাইনা কত নেই? প্রতি মাসে মাইনা সাপোজ ধরছি 25,000 টাকা। তো ও পুরো মন দিয়ে শুনছিস তো গল্পটা? 31 দিন কাজ করলো, কাজ করার পর 31 তারিখে মালিকের কাছে এসে বললো, হাত পেতে বললো, আমি যে পুরো পুরো যে মাসটা কাজ করলাম আমার মাসের মাইনাটা দাও, ঠিক আছে? আমি কাজ করলাম, আমাকে টাকাটা দাও। তখন ক্যাশিয়ার ক্যাশ বাক্স থেকে 25,000 টাকা বের করে দিল। কোথা থেকে বের করে দিল? ক্যাশিয়ার ক্যাশ বাক্স থেকে 25,000 টাকা বের করে দিল। তার মানে আমার কি কমে যাচ্ছে কোম্পানি থেকে? ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, তাই তো? ক্যাশ কমে যাচ্ছে। কত টাকা কমে যাচ্ছে? ক্যাশ 25,000 টাকা কমে যাচ্ছে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, অ্যাকাউন্টেন্ট বললো তুমি কেন 25,000 টাকা বের করলে? তখন কোম্পানি বলবে কি যে আমি তো ওর থেকে পুরো মাসের কাজ করিয়েছি, ওকে দিয়ে তো আমি পুরো মাস কাজ করেছি, অর্থাৎ ওর থেকে আমি বেনিফিট নিয়েছি, তোকে পেমেন্ট করতে হবে, এই জন্য ওকে পেমেন্ট করবে, ঠিক আছে? বেনিফিট নিয়েছি, বেনিফিট নেওয়াকে কি বলা হয়? খরচ বলা হয়। এখানে খরচটার নাম স্যালারি। তাহলে স্যালারি 25,000 টাকা, স্যালারি বাড়ছে, খরচ বাড়ছে, তাই ডেবিট। এবার প্রশ্ন, স্যালারি কেন ডেবিট হলো? স্যার স্যালারি ডেবিট হলো এই কারণের জন্য, আমি তো ওই মিস্টার এক্স থেকে বেনিফিট নিয়েছি। বেনিফিট নিয়েছি মানে এটা ঢুকতে হবে, এটা ঢোকার দরকার নেই। বেনিফিট নিয়েছি মানে আমার খরচ, বেনিফিট নিয়েছি মানে আমার খরচ, তাই খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। বুঝা গেল তো? এবার এই কোশ্চেনটা পড়ে দেখতে হবে কোম্পানি কি টাকা পেমেন্ট করেছে কি পেমেন্ট করেনি? বল। এই কোম্পানি পেমেন্ট করতে পারেনি, মানে ক্যাশ কিন্তু পেমেন্ট করেনি, এটা পেমেন্ট করতে পারেনি। পেমেন্ট করার কথা, এটা পেমেন্ট করতে পারেনি, কিন্তু ওর থেকে 25,000 টাকার কাজ নিয়েছে। 25,000 টাকার কাজ নিয়েছে মানে বেনিফিট নিয়েছে। বেনিফিট নিয়ে কি বলে? খরচ বলে। তাহলে এখানে খরচকে বাড়াতে গেলে কি করতে? ডেবিট করতে। স্যালারি ডেবিট, এটা তো শিওর, এটা তো শিওর স্যালারি ডেবিট। এবার এতদিন আমরা কি করতাম? ক্যাশ ক্রেডিট করতাম। কেন? বিজনেস থেকে টাকা বেরিয়েছিল, ক্যাশ ক্রেডিট। এখানে বিজনেস থেকে টাকা বেরিয়েছে না,
টাকাটা কি করেছে স্যার বাকি রেখেছে, এই টাকাটা পাবে কে, এক্স পাবে। কি টাকাটা কি পাবে স্যার, এক্স পাবে। তার মানে এক্স কে তো আমাদের কোম্পানি টাকাটা দেবে, তাহলে আমাদের কোম্পানির কি একটা মাথায় হেডেক আছে তো। আবার বলছি শোন, কোম্পানির কাছে এক্স 25,000 টাকা পাবে, তাহলে কোম্পানি দেবে 25,000 টাকা এক্স কে, তাহলে কোম্পানির কাছে কি এটা লাইবিলিটি, এটা লাইবিলিটি, এক্স হচ্ছে লাইবিলিটি, এক্স হচ্ছে লাইবিলিটি। এক্স কিসের টাকা পাবে স্যার, এক্স তো স্যালারির টাকা পাবে। আমার কোম্পানি থেকে একজন টাকা বাকি রাখবো, এরকম তো অনেক লাখ লাখ লোকের টাকা বাকি রাখতে পারে, তো সবার নাম তো লেখা সম্ভব না, তাই সবার নামের জায়গায় লিখতে হবে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, যেহেতু টপিকটার নাম স্যালারি, তাই লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি। বুঝে গেল কেন, কেন কি দেখ, মাথা কাটা মাথা কাটা। লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে মানে এক্স অ্যাকাউন্ট ক্রেডিট করা উচিত। তা আমি কতবার এক্স লিখবো, ধর একবার এক্স, আবার একটু বাকি রেখে ওয়াই জেড, সবার নাম তো লেখা সম্ভব নয়। এবার বলতে হবে কিসের টাকা বাকি, স্যালারির টাকা, তাই তো। এবার সবার নামটার জায়গায় লিখবো বাকি, বাকিটাকে বলে ইংরেজিতে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। বুঝে গেল, কি লিখবো জানলাটা দেখ, ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম, এটা এগুলো আগেও বুঝিয়েছি, আবার বলে দিলাম। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আউটস্ট্যান্ডিং স্যালারি 25,000 25,000 লিখে দেবে। 2 নম্বর, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারি, আচ্ছা এটা তো নতুন না, বলে এটা তো পয়েন্ট আগে ধরে ধরে বুঝিয়েছিলাম নাকি, ধরে ধরে তো বুঝিয়েছিলাম এগুলো। 3 নম্বর কি বলেছে, আউট অফ দা রেন্ট পেড, শুনছিস তো, আউট অফ দা রেন্ট পেড, যত টাকা রেন্ট পেমেন্ট করেছি তার মধ্যে 2,000 টাকা পরের বছরে। আমি লাইনের মানে বোঝাচ্ছি, শোন দেখাচ্ছি, দেখ বোঝার চেষ্টা কর। এটা ধর আমার কারেন্ট ইয়ার, কোন ইয়ার, কারেন্ট ইয়ার, ঠিক আছে তো। আমি এই বছর রেন্ট পেমেন্ট করেছি, কত টাকা রেন্ট পেমেন্ট করেছি স্যার, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, এটা বইতে বলেনি, আমি বলছি সাপোজ আমি এই বছর 10,000 টাকা দিয়েছি। কি দিয়েছি, অর্থাৎ আমি যে স্টুডেন্ট, আমি যে পড়াচ্ছি না, আমার তো নিজস্ব কোনো বাড়ি নেই, আমি একটা বাড়ি ভাড়া নিয়ে পড়াচ্ছি, বাড়িওয়ালাকে বলেছি ঠিক আছে আমি তোমাকে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দেবো, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দেবো। সাপোজ প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া হয়, তাহলে পুরো 12 মাস পড়েছি, তাহলে কত টাকা দেওয়ার কথা, 60,000 টাকা দেওয়ার কথা, 60,000 টাকা দেওয়ার কথা। তো আমি না ওকে কত দিয়েছি জানিস, সাপোজ 70,000 টাকা দিয়ে দিয়েছি। গল্পটা আস্তে ধীরে সুস্থে বোঝ, ধীরে সুস্থে বোঝ। আমার পড়ানোর জন্য জায়গা নেই, আমার বাড়িতে জায়গা নেই পড়ানোর, আমি একটা রোডের মুখে একটা বাড়ি দেখেছি, ভালো লেগেছে, আমি বললাম যে আমি তোমার বাড়িতে পড়াতে চাই, ভাড়া দেবে, বলছে হ্যাঁ দেবো। কত টাকা করে ভাড়া, বলছে 5,000 টাকা করে প্রতি মাসে লাগবে। আমি 12 মাসই করিয়েছি, আমি 12 মাস, আমাদের অ্যাকাউন্ট 12 মাস করে, 12 মাসে অ্যাকাউন্ট হয়, তো 5,000 ইন্টু 12, 60,000 টাকা ওকে দিতে হবে, 12 মাস পরে 60,000 টাকা দিতে হবে। কি 12 মাস পড়ালে 60,000 টাকা দিতে হবে, কিন্তু আমি ওকে দিয়েছি কত, 70,000 টাকা। আগের উদাহরণটা কম, এখানে বেশি, আমি বেশি দিয়ে দিচ্ছি। এই বছর আমি 10,000 টাকা বেশি দিয়েছি না কম দিয়েছি, বেশি দিয়েছি, 10,000 টাকা বেশি দিয়েছি, মানে এই 10,000 টাকা কোন বছরের টাকা, পরের বছরের টাকা এই বছর আমি দিয়ে দিয়েছি। আমি কি বলেছিলাম, খরচ কাকে বলে স্যার, বেনিফিট নেওয়াকে খরচ বলে। আচ্ছা আমি বেনিফিট কত নিয়েছি, 70 বেনিফিট নিয়েছি না 60 বেনিফিট নিয়েছি, 60, তাহলে খরচ কোনটা, খরচ কোনটা, 60, 60। তার মানে আমি যদি রেন্টের কথা বলি, তাই ভালো করে বোঝার চেষ্টা কর, বুঝবি এটা, হ্যাঁ বোঝার চেষ্টা কর, রেন্ট, ঠিক আছে তো। আচ্ছা আমি আস্তে আস্তে ধরে ধরে বোঝাচ্ছি। তোর বেনিফিট তুই নিয়েছিস কত, স্যার বেনিফিট নিয়েছিস 60,000 টাকা। 10,000 টাকা বেনিফিট কি এখনো নিয়েছিস না স্যার, পরে নেব, ফিউচারে নেব। ফিউচারে বেনিফিট নিলে তাকে কি বলে, অ্যাসেট। ফিউচারে বেনিফিট নিলে তাকে কি বলে, অ্যাসেট। অ্যাসেট কত, 10,000 টাকা। তাহলে বেনিফিট নেওয়াকে খরচ বলে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। এটা ডেবিট হলো, 10,000 টাকাটাও ডেবিট হলো, তাই তো, অ্যাসেট বাড়ছে, ডেবিট হলো। এইবার আমার বিজনেস থেকে টাকা বেরিয়েছে কত, 70,000 টাকা বেরিয়েছে। ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কমছে মানে ক্রেডিট, ঠিক আছে। তাহলে এখানে বেনিফিটটার নাম কি স্যার, রেন্ট। তোর টুকবি না, কিচ্ছু টুকবি না, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 60,000 টাকা। তারপর প্রিপেড রেন্ট, কেন প্রিপেড রেন্ট বুঝতে পারলি তো, কেন প্রিপেড রেন্ট, আমি মানে 70,000 টাকা দিয়ে দিই, 60,000 টাকা বদলে 10,000 টাকা এক্সট্রা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রিপেড রেন্ট, এটাকে বলে প্রিপেড রেন্ট, আমি বসিয়ে দিয়েছি। প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, টু ক্যাশ অ্যাকাউন্ট 70,000 টাকা। টু ক্যাশ অ্যাকাউন্ট কত বললাম, টু ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে তোর ধর 70,000 টাকা। এইবার বল বোঝ,
তুই এখানে এই যে 70,000 টাকা দেখতে পাচ্ছিস না, 70,000 টাকা পেমেন্ট করছিস, তো এই বছরের টাকা কত? 60,000 টাকা। এই 70,000 টাকার মধ্যে নিশ্চয়ই 10,000 টাকা ঢুকে আসবে, ঠিক আছে? বুঝতে হবে ব্যাপারটা, লাইন বাই লাইন ধরে ধরে বুঝতে হবে। এই যে এখানে যে কোশ্চেনে ধর তোকে যে বলে দেবে, এখানে ধর 70,000 টাকা তুই রেন্ট পেমেন্ট করে দিচ্ছিস, তার মধ্যে 10,000 টাকা পরের বছরে। এবার তোর পরীক্ষায় যখন অঙ্ক দেবে এরকম 70 বলে দেবে, তোকে বলে দেবে তুমি কত টাকা এক্সট্রা দিচ্ছ, এটাই বলবে, আর কিছু বলবে না। কত টাকা এক্সট্রা দিচ্ছি এর মধ্যে এখানে দেখে বল, কত টাকা দিচ্ছি এক্সট্রা? 10,000 টাকা। তো 10,000 টাকার বেনিফিট কি এই বছর নিবি না? পরের বছর নিবি। পরের বছর বেনিফিট তাকে বলে অ্যাসেট, অ্যাসেটটাকে ডেবিট করতে হবে। মানে ডেবিট করব কোনটা? স্যার এই প্রিপেড রেন্ট 10,000 টাকা ডেবিট করব, 10,000 টাকা ডেবিট, তাই তো ক্রেডিট তো করতে হবে। এই 10,000 টাকার বেনিফিট কি এই বছর পাবি না? পরের বছর পাবি। তার মানে বেনিফিট পাবি না, অথচ তুই 70 দেখিয়ে দিচ্ছিস কেন এখানে? তার মানে রেন্টটা কমাতে হবে, রেন্ট কমাতে হবে। রেন্ট খরচকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে জার্নাল হবে, এটা হবে প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট অ্যাকাউন্ট 10,000 10,000। এগুলি স্যার এখানে ক্যাশ পাস হবে না? আরে পেমেন্ট তো অলরেডি করে দিয়েছে। কি হয়েছে জানিস তো? আমি ঘটনাটা বলছি। আমার যে বাড়িওয়ালা আছে ওকে 70,000 টাকা টাকা দিয়ে দিয়েছি, আমার এন্টিমেন্ট সব করা হয়ে গেছে, কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা করা হয়নি। অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বললাম। গল্পটা বুঝতে পারলি? প্রিপেড রেন্ট জিনিসটা কি? এখানে কোশ্চেনে কি বলেছে? এখানে কোশ্চেনে বলেছে আউট অফ দা রেন্ট পেড, তুমি যত টাকা রেন্ট পেমেন্ট করে দিয়েছো তার মধ্যে 2,000 টাকা পরের বছরের টাকা, এটা বলেছে। আমি যত টাকা এবছর রেন্টের টাকা পেমেন্ট করি, যেমন 2,000 টাকা পরের বছরের টাকা, তাহলে পরের বছর টাকা এই 2,000 টাকা বেনিফিট তো নেইনি, পরের বছর বেনিফিট নিব। ফিউচারে বেনিফিট নিতে টাকা বলে অ্যাসেট। 2,000 টাকা হচ্ছে অ্যাসেট, এই অ্যাসেটটার নাম হচ্ছে প্রিপেড রেন্ট। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে প্রিপেড রেন্ট, ঠিক আছে? তো প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। এবার দেখ এই 2,000 টাকার বেনিফিট কি আমি নিতে পারি? পরে নেব, কিন্তু আমি এটা ভুল করে রেন্টটাকে খরচ দেখিয়ে দিয়েছি, এটাকে কমাতে হবে। খরচকে কমাতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাই লিখবো জার্নালটা হবে রেন্ট প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট অ্যাকাউন্ট কত টাকা? 2,000 2,000 লেখ 2,000 2,000, ঠিক আছে? বুঝতে পারছিস তো কি বলছি? এটা পুরো মাথার মধ্যে ঢোকাতে হবে। 2,000 টাকা পরের বছরের বেনিফিট, কিন্তু আমি এই বছরের মধ্যে দেখিয়ে দিয়েছি, তাই এই বছর থেকে এটাকে বের করে দেবো, অর্থাৎ খরচটাকে কমিয়ে দেবো। খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, এই বলেছে, ঠিক আছে? 3 নম্বরটা সোজা দিয়েছে, বলছে ডেপ্রিসিয়েশন 10% বলেছে। ডেপ্রিসিয়েশন বলেছে 10%। আচ্ছা আমি তো শিখিয়েছিলাম ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কি বলেছিলাম? টু ফল ইন ভ্যালু অফ ফিক্স অ্যাসেট, ফিক্স অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াকে বলা হয় ডেপ্রিসিয়েশন। তো এখানে আমি ফার্নিচার কিনেছিলাম 50,000 টাকা, কত বলেছে? সরি 5,000 টাকা। ফার্নিচার কিনেছিলাম 5,000 টাকা দিয়ে। তা আমি যদি একটা ফার্নিচার কিনি, নিশ্চয়ই প্রতি বছর ব্যবহার করব, তো প্রতি বছর যত টাকা ব্যবহার করব তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। এখানে কত পার্সেন্ট ব্যবহার করছি? 10% ব্যবহার করছি, প্রতি বছর 10% করে ব্যবহার করছি। তা প্রতি বছর যদি 10% করে ব্যবহার করি, তাহলে প্রতি বছর 10% করে কমবে। 5,000 এর 10% কত হয় জানিস? 500 টাকা। 500 টাকা। তাহলে প্রতি বছর কত টাকা করে ব্যবহার করছিস? ব্যবহার করাকে কি বলা হয়? খরচ। ব্যবহার করাকে ভালো কথায় বলা হয় বেনিফিট নিয়ে। বেনিফিট নিয়ে কি বলা হয়? খরচ। তাহলে এখানে খরচটার নাম কি বলতে পারবি? ডেপ্রিসিয়েশন। এখানে খরচটার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা হয়ে গেল ডেবিট, ঠিক আছে? তো এবার এই ডেপ্রিসিয়েশনের ফলে ফার্নিচারের ভ্যালু বাড়ছে না কমছে? কমছে। তাহলে ফার্নিচার অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ডেপ্রিসিয়েশন টু ফার্নিচার, বোঝা গেল কি বলবো? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরকম এন্ট্রি কিন্তু অনেক পাবি। এই যে এই অঙ্কটা ভালো করে বুঝে নিয়ে দরকার হলে ভিডিও থাকবে, ভিডিওতে আরেকবার দেখে নিবি, কারণ এই টাইপের অঙ্ক অনেকগুলো পাবি। লেখ জার্নাল, লেখ ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট 500 500 লেখ ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, ঠিক আছে? 500 4 নম্বর হলো। এবার 5 নম্বর করবো। কি বলেছে? বলেছে গুডস ইউজড ইন মেকিং ফার্নিচার, কি বলেছে এটা? গুডস ইউজ করেছি ইন মেকিং ফার্নিচার, সেল প্রাইস বলেছে 2,000 টাকা আর কস্ট প্রাইস বলেছে 1,500 টাকা। এটা কি করতে হবে? দেখ
হ্যাঁ বল। তো দেখ কি বললাম, এখানে বলেছে গুডস ইউজড, ঠিক আছে, ইন মেকিং ফার্নিচার। মানে কি বলতে জানিস তো, আমার কোম্পানিতে মানে আরে আমি বিজনেস করতে গেলে তো গুডস কিনতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো, বিজনেস করছি তাহলে গুডস কিনতে হবে, শুনতে পাচ্ছিস তো, বিজনেস করতে গেলে গুডস কিনতে হবে। এবার আমি যেই গুডস গুলো কিনেছি সেই গুডস গুলো দিয়ে পরবর্তী সময় ফার্নিচার তৈরি করেছি। গল্প বোঝা গেল? সাপোজ ধর এখানে কিসের দোকান আমি বুঝতে পারছি না, আমি ভাবারও চেষ্টা করছি না। সাপোজ ধর যে কোনো দোকান হতে পারে, যাই দোকান হোক, আমি যেই গুডস কিনেছি সেই গুডস দিয়ে, তো সাপোজ ধর আমি ধর আমার ধর বিজনেস আর কাঠের দোকানই আছে, আমি ধর কাঠ কিনি, ছোট ছোট কাঠ কিনেছি, ওই কাঠ দিয়ে পরবর্তী সময় ফার্নিচার তৈরি করে দিয়েছি। কি বললাম বুঝতে পারলি? আমার ধর কাঠের দোকান, কাঠ, ফার্নিচারের দোকান না, কাঠের দোকান। আমি কাঠের দোকান, কাঠই কিনি, আমার কাজ কাঠই কিনি, কিন্তু আমি ভাবলাম না ঠিক আছে কাঠ তো কিনছি, অসুবিধা নেই। এবার আমার কাছে অনেক কাঠ পড়ে আছে, একটা মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম, ভাই একটা চেয়ার করে দে না, দোকানে রাখবো, একটা চেয়ার করে দে, ওই কাঠগুলো দিয়ে চেয়ার তৈরি করি। ভাব তাহলে আমার দোকানে কি হয়ে গেল, কি তৈরি হলো, নতুন করে একটা ফার্নিচার তৈরি হলো, চেয়ার বা ফার্নিচার তৈরি হলো। তো ফার্নিচার বাড়ছে, ফার্নিচার বাড়াতে গেলে কি করতে, ডেবিট করতে ফার্নিচার দিবি, এটা তো সত্যি, এটা ঠিক তো, এটা বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে আমার দোকানে আমি যে কাঠ কিনেছিলাম ওই কাঠগুলো দিয়ে তো চেয়ারটা তৈরি করলাম, তাহলে কাঠ বাড়লো না কমলো? কাঠ কমলো, মানে পারচেস কমে গেল। তাহলে জার্নালটা কি হলো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, আমি বোঝা গেল না? পুরোপুরি নতুন জিনিস, এটা ভাবিসই নি জিনিসটা, পুরো নতুন জিনিস। কি কনসেপ্টটা বুঝতে পারলি কি বলেছে? পুরোপুরি নতুন, ফার্নিচার টু পারচেস, লে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। কত টাকা বলেছে? 1,500 টাকা। লাস্ট এন্ট্রি 6 নম্বর। যা কিছুক্ষণ আগে আমি একটা এন্ট্রি করালাম না, প্রিপেড স্যালারি, রেন্ট বললাম না, এই বছর যত টাকা রেন্ট, মন দিয়ে শুনবি কথাটা মন দিয়ে শোন। এই বছর যত টাকা রেন্ট পেমেন্ট করছি, এই বছর যত টাকা রেন্ট পেমেন্ট করছি তার মধ্যে 2,000 টাকা পরের বছরে। কিন্তু ওই অঙ্কটাই কি বলে দিয়েছিল এই বছর কত টাকা রেন্ট পেমেন্ট করছি? বলেনি তো। কিন্তু এখন যে উদাহরণটা করবো, যে এক্সাম্পলটা করবো, বলে দিয়েছে এই বছর কত টাকা কমিশন পেয়েছি, বলে দিয়েছে এই বছর আমি 10,000 টাকা কমিশন পেয়েছি। বল তোরা বল, 10,000 টাকা কমিশন পেয়েছি, জার্নাল কি হবে? স্যার টাকা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ, এটা তো বোঝা গেছে। এটা তো প্রথম করতে হবে, তারপরে কি বলেছে করবো। কিন্তু আগের অঙ্কটা যদি বলতো স্যার রেন্ট পেমেন্ট করেছি এত টাকা, তাহলে রেন্ট পেমেন্টের জার্নাল, গল্পটা বুঝতে পারছিস তো? কি বললাম বুঝতে পারছি গল্পটা? তো সুতরাং এটা মাথায় রাখবি, এখানে বলেছে কমিশন পাচ্ছি, জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ। চেক বলেছে, চেক বলেছে, তাহলে ব্যাংক হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ। কত টাকা? 10,000। কিন্তু পরে কি জানলাম জানিস? পরে জানতে পেরেছি, তারপরেই বললাম হাফ অফ হুইচ ইন অ্যাডভান্স। এই যে 10,000 টাকায় কমিশন পেয়েছি, তার মানে হাফ টাকা অ্যাডভান্স দিলাম, মানে কত? 5,000 টাকা অ্যাডভান্স। তার মানে অ্যাডভান্স পেয়ে গেছি টাকাটা, অ্যাডভান্স ইনকামটা অ্যাডভান্স পেয়ে গেছি, ইনকাম অ্যাডভান্স পেয়ে গেছি। তার মানে এই যে এই ইনকাম, আচ্ছা আমি বলেছিলাম ইনকাম অ্যাডভান্স পেয়ে যাওয়াকে কি বলা হয়, অ্যাসেট না লাইবিলিটি? ইনকাম অ্যাডভান্স পেয়ে যাওয়াকে লাইবিলিটি বলে। আমি বলছি ধর এটা ধর আগস্ট মাস, তাই তো, শেষ হয়নি কেন? কোনো স্টুডেন্ট ধর আমাকে মাইনা, আগস্ট মাসের মাইনাটা, যেই টাকাটা আমি ওদের কাছে 31 তারিখ পেতে পারি, সেই মাইনা ধর আমাকে 1 তারিখে দিয়ে দিয়েছে, তার মানে ওরা আমাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। এটা আমার কাছে অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি, কারণ আমি তো ওদের পড়াইনি, তার আগে দিয়ে দিয়েছি। এখানেও তাই। কমিশন রিসিপ্ট আমি তো কাজই করিনি, আমি তো এখনো পর্যন্ত কাজই করিনি, অথচ কমিশনের টাকাটা আমি অ্যাডভান্স পেয়ে গেছি। তখন কাজ করতে হবে, এটা আমাদের লাইব্রেরি না, লাইব্রেরি তো কত টাকা লাইব্রেরি ক্রিয়েট হলো? 5,000 টাকা। তাহলে লাইব্রেরিকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার ক্রেডিট করতে হয়। তাহলে লাইব্রেরির নাম কি হলো এখানে? লাইব্রেরির নাম বলতে পারবি? অ্যাডভান্স কমিশন রিসিপ্ট, অ্যাডভান্স কমিশন রিসিপ্ট, অ্যাডভান্স কমিশন রিসিপ্ট ক্রেডিট হয়ে গেল। কত টাকা ক্রেডিট হলো? 5,000 টাকা ক্রেডিট হলো। কিন্তু 10,000 টাকা তো আমাকে দিয়ে দিয়েছে, 10,000 টাকাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই 10,000 টাকার মধ্যে 10,000 টাকার মধ্যে কত টাকা অ্যাডভান্স পেয়েছি?
10,000 টাকার মধ্যে 5,000 টাকা অ্যাডভান্স, 10,000 টাকার মধ্যে 5,000 টাকা অ্যাডভান্স পেয়েছি। তার মানে আমি যে ইনকাম 10,000 টাকা দেখেছি, ঠিক দেখেছি ইনকাম 10,000 টাকা? ইনকাম কি 10,000 টাকা হয়েছে? না, 5,000 টাকা ইনকাম। তাহলে ইনকাম এখন বাড়াতে হবে না কমাতে হবে? অলরেডি ইনকাম আমি 10 দেখিয়ে দিই, মানে শোন ইনকাম দেখিয়ে দিয়েছি 10, আবার বলছি ইনকাম দেখিয়ে দিয়েছি কত? 10 দেখিয়ে দিই, কিন্তু ইনকাম দেখানো উচিত ছিল কত? 5। তাহলে কি করতে হবে? স্যার ইনকাম কমাতে হবে। ইনকাম কমাতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। ইনকাম কমাতে গেলে ডেবিট করতে হবে। তাহলে 5,000 টাকা ডেবিট হবে। তাহলে কি লিখবো? ইনকামটার নাম কমিশন রিসিভ লিখবো। কমিশন রিসিভ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডভান্স কমিশন রিসিভ করে দেন, জার্নাল করে দেন। কমিশন রিসিভ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডভান্স কমিশন রিসিভ 5,000 5,000 বুঝা গেল? কি করলাম? কমিশন রিসিভ অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডভান্স কমিশন রিসিভ। ক্লিয়ার?